থিওরিজ অফ ইন্টেলিজেন্স মানে আমি বিপিসিসি 103 এ যে ব্লক 2 এ যে ইউনিট 4 অর্থাৎ যে বুদ্ধিমত্তার যে তত্ত্বগুলো আমি এক এক করে বলেছিলাম, যেমন গার্ডনার, তাছাড়া স্টার্নবার্গস, তাছাড়া থার্ডস্টোন, স্পিয়ারম্যান। তো এই প্রত্যেকটা তত্ত্বই প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকের এই তত্ত্ব থেকে আমরা ইন্টেলিজেন্সের বিভিন্ন দিককে আমরা দেখতে পাই এবং খুব সহজভাবেই আমরা বুঝতে পারি যে এই বুদ্ধিমত্তার তত্ত্ব কিভাবে আমাদের কাজে লাগছে এবং প্রত্যেকটি সঙ্গে কিন্তু একটার সঙ্গে আরেকটা কিন্তু খুব সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা এই বুদ্ধিমত্তার এক এক করে একেবারে শেষের দিকে, এই তত্ত্বের শেষের দিকে এসে পৌঁছেছি, যেখানে এই পাস থিওরিটা আজকে আমি বলবো। এই ইউনিট 5 শুরু করবার আগে পাস থিওরি এবং ক্রস কালচারাল থিওরি, এই দুটো থিওরি আমার এই ইউনিট থেকে বাকি আছে। তো এই পাস থিওরি অফ ইন্টেলিজেন্স জেপি দাস, নীলগিরি এবং কিরবি 1994 এ তাদের এই ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ দ্বারা তারাই আমাদের এই পাস থিওরি অফ ইন্টেলিজেন্সকে বুঝিয়েছে। এই PASS, এই পাস অর্থাৎ যে প্ল্যানিং, অ্যারাউজাল, অ্যাটেনশন, সাইমালটেনিয়াস আর সাকসেসিভ প্রসেসিং। তো প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা, কোনো কিছু করবার আগে আমরা যে প্ল্যানিং করে থাকি অর্থাৎ পরিকল্পনা করে থাকি যে কিভাবে আমরা অগ্রসর হব সেইটা। তারপর আসছে যে অ্যারাউজাল অর্থাৎ উত্তেজনা, তারপর আসছে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ, এবং তারপরে সাইমালটেনিয়াস অর্থাৎ যে ক্রমাগত যে যুগপথ যেটাকে বলা হয়, এবং সাকসেসিভ প্রসেসিং। সেই জন্য এর অ্যাব্রিভিয়েটেড যে ফর্ম সেটা আমরা পাস থিওরি হিসেবে আমরা বা পাস তথ্য হিসেবে আমরা জানি। এই জেপি দাসের এই থিওরি পড়তে গেলে আমরা দেখব যে এই থিওরি মেনলি লুরিয়াস 1973 তে যে বলেছিলেন যে তিনটে ফাংশনাল ইউনিটের প্রয়োজন ব্রেনের, যার দ্বারা এই ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার অনেক কাজে আমরা সাফল্য অর্জন করতে পারি। তো এই প্রথম বা ফার্স্ট ইউনিট হচ্ছে যে কর্টিক্যাল যে অ্যারাউজালটা হচ্ছে, অর্থাৎ সেই কর্টিক্যালের জায়গায় ব্রেনের যে উত্তেজিত বা উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং তার যে অ্যাটেনশন অর্থাৎ যে মনোযোগের যে অবস্থাটা, সেই জিনিসটা হচ্ছে প্রথম ইউনিট। এবং এখানে বলা হয়েছে যে কর্টিক্যাল অ্যারাউজাল আর অ্যাটেনশন এই দুটো কিন্তু ব্রেন স্টেম, অর্থাৎ আমরা যখন মস্তিষ্ক পড়েছিলাম সেখানে ব্রেন স্টেমে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম দেখেছিলাম। তো সেই জায়গায় অর্থাৎ ফার্স্ট ইউনিটটা হচ্ছে সেই জায়গার লোকেশন। এবার দ্বিতীয়ত হচ্ছে যে দ্য সেকেন্ড ইউনিট হচ্ছে যেখানে ইনভলভ হচ্ছে কোডিং প্রসেস। তার মানে যে ইনফরমেশন গুলো এসে পৌঁছচ্ছে, অর্থাৎ যা ইনফরমেশন ব্রেনে পৌঁছচ্ছে সেগুলোকে কোডিং এর দ্বারা যখন সেগুলো প্রসেসড হচ্ছে সেটা কিন্তু সেকেন্ড ইউনিট। এবং যে থার্ড ইউনিট সেটাকে বলা হচ্ছে যে সেকেন্ড ইউনিটে আমরা যেমন দেখলাম যে সামগ্রিক বা মানে হলিস্টিক বা কম্প্রিহেন্সিভ একটা অ্যাপ্রোচ, অর্থাৎ সামগ্রিক ও ব্যাপক যে অ্যাপ্রোচ যেটা রয়েছে সেটাই এই কোডিং এর প্রসেসিং অফ দ্য ইনফরমেশনের একটা কারণ, সেটা হচ্ছে ইউনিট 2। এবার ইউনিট 3 এর দিকে যদি আমরা অগ্রসর হই তাহলে দেখব যে এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে পরিকল্পনা আমরা করাটা শুরু করতে পারি। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে যে কোনো রকম ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমরা এখান থেকে পাই এবং নিজেকে কিভাবে চালনা করব অর্থাৎ সেলফ মনিটরিংও কিন্তু সম্ভব হয় এই জায়গার দ্বারা। তাহলে থার্ড ইউনিটটা হচ্ছে আমরা কিভাবে নিজেকে চালনা করব এবং
যে আমাদের সেলফ রেগুলেশন, অর্থাৎ আমরা কোন সময় থামবো, কোন সময় আমরা অগ্রসর করব, এইগুলোর যে বিচার বা বিবেচনা এবং যে ডিসিশন মেকিং যে পদ্ধতি, সেইগুলো কিন্তু এই থার্ড ইউনিটের মধ্যে বা 3 নম্বর ইউনিটে সেটা রয়েছে। তাহলে আমরা দেখলাম এই যে পাস থিওরির মধ্যে 3টে ইউনিট রয়েছে এবং পাস শব্দটার অর্থ কি কি। এরপরে আসবো যে জেপি দাসের যে এই থিওরিটা, যেটাকে আমরা অনেক সময় আবার বলে থাকি ফোর প্রসেসিং থিওরি, অর্থাৎ আমরা ফোর প্রসেসিং কেন বলি, কারণ হচ্ছে যে এখানে 4টে ভাগ উনি দেখিয়েছেন, তাই এটাকে ফোর প্রসেসিং থিওরি বলা হচ্ছে। এবং প্রসেসিং কেন না, যেরকম ইনফরমেশন বা যা তথ্য আমরা আমরা পাচ্ছি এনভায়রনমেন্ট থেকে, সেই তথ্যগুলোকে কোডিং এর মাধ্যমে, সেই ইনফরমেশন গুলোকে কোডিং এর মাধ্যমে আমরা স্মৃতিপটে মনে রাখছি। এরপর আসছে এই জেপি দাসের যে থিওরি, তাতে আমরা ফোর প্রসেসিং থিওরির কথা দেখলাম। এরপর দেখব যে কিভাবে এই পাস থিওরিকে তিনি বুঝিয়েছেন। প্রথমত হচ্ছে একটা কোনো ইনফরমেশন, সেটা ইনপুট হচ্ছে, অর্থাৎ আমরা সেই ইনফরমেশনটা মস্তিষ্কে নিচ্ছি এবং সেটা একটা অ্যারাউজাল বা একটা উত্তেজনা সৃষ্টি করছে এবং সেটা একটা, তার জন্য একটা নির্দিষ্ট অ্যাটেনশনের প্রয়োজন এবং সেটা সম্ভব ব্রেন অর্থাৎ মস্তিষ্কের বিভিন্ন ব্রেন স্টেম এবং লিম্বিক সিস্টেম, এই দুটো জায়গার জন্য। তারপর সেই উত্তেজনার পরে প্ল্যানিং, অর্থাৎ কিভাবে আমরা পরিকল্পনা করে এগোবো, সেটা হচ্ছে ফ্রন্টাল লোব, অর্থাৎ মস্তিষ্কের এই ফ্রন্টাল লোবের জায়গায় এই কার্যকলাপ হচ্ছে। এবং তারপরে আসছে সাইমালটেনিয়াস বা সাকসেসিভ, যেটা আমি একটু আগে বললাম, সেটা মস্তিষ্কের অসিপিটাল লোব আর পেরিয়েটাল লোব এবং টেম্পোরাল লোব, এই 3টে লোব একসাথে কিন্তু এই ইনফরমেশনটা কোডিং হচ্ছে এবং তারপরেই আমরা কিন্তু আউটপুটটা দেখতে পাবো। এবং এই 3টে প্রসেস হচ্ছে জ্ঞান বেস অর্থাৎ নলেজ বেস, যেমন অ্যারাউজাল, প্ল্যানিং আর সাইমালটেনিয়াস এন্ড সাকসেসিভ। তাহলে এই ছিল জেপি দাসের যে পাস থিওরি। এই পাস মডেল এর কিছু কম্প্রিহেনসিভ মডেল হিসেবে ইন্টেলিজেন্সের এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীকালে এটা আবার CAS অর্থাৎ দাস নাগলেরি কগনিটিভ অ্যাসেসমেন্ট সিস্টেম বলেও খুবই বিখ্যাত। সেখানে কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট টেস্ট করানো হয় এবং সেটারও আবার 4টে কম্পোনেন্টে সেটাকে ভাগ করা হয়েছে। এই পাস থিওরি দেখব যে এর কিছু তথ্য বা এভিডেন্স বেসড কিছু ইন্টারভেনশন করা হয়েছে প্রোগ্রাম, এবং এই যে রিডিং এনহ্যান্সমেন্ট পরবর্তীকালে কি কি জায়গায় এই থিওরি ব্যবহৃত হয়েছে না, এই পাস থিওরি কিন্তু যে কিছু গিভেন এর রাইস এভিডেন্স বেসড যে সমস্ত ইন্টারভেনশন প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ যে রিডিং অর্থাৎ পড়া, এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম যেটাকে আবার PREP হিসেবে খুবই খ্যাত, এবং কজেন্ট অর COGENT প্রোগ্রাম হিসেবেও সেটাও একটা কগনিটিভ প্রসেসেস বা প্রসেসিং এনহ্যান্সিং প্রসেস বলে এই পাস থিওরি খুবই খ্যাত। এরপর আসছি যে ক্রস কালচারাল কনসেপশন অফ ইন্টেলিজেন্স। ক্রস কালচারাল, তাহলে আমরা দেখব যেরকম ওয়েস্টার্ন থিওরি গুলোয় দেখেছি সেখানে কিন্তু এত বেশি এই কালচারের জায়গায় কিন্তু আমরা এই থিওরি গুলো একের পর এক দেখতে পাইনি, কিন্তু এইখানে দেখব যে ইন্টেলিজেন্স কিন্তু শুধুমাত্র থিওরির মাধ্যমে একটা ইউনিটারি একটা মোশনের মাধ্যমে কিন্তু বোঝানো যায় না, অর্থাৎ তার বিভিন্ন এবং মাল্টিপল ইন্টেলিজেন্সের প্রয়োজন, যেটা দিয়ে আমরা বোঝাতে পারি। এবং এই যে বিভিন্ন দিক বা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বোঝানো, অর্থাৎ তার
জন্য কি কি লাগে? এক হচ্ছে লজিক্যাল থিঙ্কিং, দ্বিতীয়ত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, তৃতীয়ত হচ্ছে তার কোনো রকম প্রবলেম দিলে সেটার সলিউশন বা সলভ করার যে ক্ষমতা, সেই তিনটে খুবই জরুরি। তাহলে ক্রস কালচারাল, ক্রস অর্থাৎ এই যে সাংস্কৃতিক, বিভিন্ন সাংস্কৃতিক যে কনসেপশন, সেটাও কিন্তু ইন্টেলিজেন্সের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো এইটা, এই ক্রস কালচারাল যে ইন্টেলিজেন্স এর যে কনসেপশন, এটা শ্রীবাস্তব 20 বা 2013 তার এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি বলেছেন ওয়েস্টার্ন কালচারে কিন্তু আমরা এ ধরনের জিনিসকে উল্লেখ করা দেখিনি, কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে, এই যারা নন ওয়েস্টার্ন কালচার, তাদের মধ্যে কিন্তু এই সোশ্যাল কনটেক্সটটা খুব বড় কথা। অর্থাৎ সোসাইটির মধ্যে বা এই সমাজের মধ্যে সবাইকার সঙ্গে একত্রে থাকা এবং তার জন্য কি কি প্রয়োজন, সেটা বোঝাতে গিয়ে শ্রীবাস্তব আর মিশ্রা 1996 তারা পয়েন্ট করেছেন বা তারা বলেছেন যে ইন্টেলিজেন্স হচ্ছে ইন্ডিয়ান কনটেক্সটে যদি আমরা দেখি, একেবারে পার্টিকুলারলি ইন্ডিয়ান কনটেক্সটে, তাহলে দেখব এর সেনসিটিভিটি টু দ্য সোসাইটি খুব জরুরি। কেন না, ওয়েস্টার্ন যে যে নোশনগুলো আমরা ইন্টেলিজেন্সের দেখেছি, সেখানে কিন্তু এ ধরনের কিছু উল্লেখ আমরা সহজেই দেখতে পাইনি। সুতরাং তাদের এই স্টাডির মধ্যে ইন্ডিয়ান নোশন অফ ইন্টেলিজেন্সকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কি কি জিনিস এখানে রয়েছে। এক হচ্ছে কগনিটিভ কম্পিটেন্স, তার যে জ্ঞানের যে ক্ষমতা, দ্বিতীয়ত হচ্ছে তার ইমোশনাল অর্থাৎ তার আবেগ, এবং তার সোশ্যাল অর্থাৎ সামাজিক, এবং এন্টারপ্রেনার, এই ধরনের এন্টারপ্রেনার অর্থাৎ উদ্যোক্তার যে যোগ্যতা, এই দিকে তারা খুবই যোগ দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন এই ক্রস কালচারাল কনসেপশন অফ ইন্টেলিজেন্সে। এবং তিনি বলেছেন যে এই ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু প্রথমত এই কগনিটিভ কম্পিটেন্সটা সম্বন্ধে বলি, যেখানে এই কগনিটিভ কম্পিটেন্স অর্থাৎ তার যে জ্ঞানের যে ক্ষমতা বা যোগ্যতা, তার জন্য কি কি লাগে। প্রথমত হচ্ছে ডিসিশন মেকিং, কোনটা ঠিক কোনটা ভুল সেই সঠিক পথটাকে বেছে নেওয়াই হচ্ছে এর একটা মূল জায়গা। তারপর হচ্ছে সেনসিটিভিটি টু কনটেক্সট, অর্থাৎ সে কতটা সেনসিটিভ সেই পার্টিকুলার বা একেবারে নির্দিষ্ট সেই অনুযায়ী সেই কনটেক্সটে তার সেনসিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতাটা খুব বড় কথা। এবং এর কিছু কমিউনিকেশন স্কিল বা রিফ্লেকশন, মানে আমাদের কথার মাধ্যমেও সেটার কিন্তু প্রকাশ পাচ্ছে, এটাই ছিল দ্য কগনিটিভ কম্পিটেন্স। আর ইমোশনাল কম্পিটেন্সের মধ্যে প্রচুর জিনিস পড়ে, যেমন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, অ্যাডজাস্টমেন্ট বা মেনে চলা এবং এমপ্যাথি, এছাড়া আছে অবশ্যই অনেস্টি অর্থাৎ একেবারে স্বচ্ছ সরল সহজভাবে জীবনযাপন করার যে ইচ্ছা, সেটা। এবং সোশ্যাল কম্পিটেন্স অর্থাৎ সেখানে আছে নানান রকম ওবিডিয়েন্স বা হেল্পিং নিডি, যাদের প্রয়োজন তাদের সাহায্য করার ক্ষমতা, এবং অ্যাডহেরেন্স টু নর্মস অর্থাৎ তাদের সমাজে বেঁচে থাকার জন্য যে সামান্যটুকু মেনে চলা উচিত সেইটার দিকে মনোযোগ দেওয়া ইত্যাদি। এগুলো হচ্ছে যে সোশ্যাল কম্পিটেন্স বা সামাজিক যোগ্যতা। এবং ফাইনালি এই 3 নম্বর রয়েছে যে ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার, অর্থাৎ তার অঙ্গীকার বা কম্পিটেন্ট, সে কতটা এফিশিয়েন্ট বা এফিশিয়েন্সি অর্থাৎ যোগ্যতা, এবং সে কতটা খাটতে পারে বা হার্ড ওয়ার্কার কিনা ইত্যাদি, তার কতটা পেশেন্স আছে বা সে কত ধৈর্যশীল কিনা সেইটা, এবং ডিসিপ্লিন অবশ্যই রয়েছে, যে তার একটা নির্দিষ্ট সময় বা তার একটা ল বা রেগুলেশন সে
মেনটেন করতে পারছে কিনা। এটাই ছিল ইউনিট 4, অর্থাৎ যে বুদ্ধিমত্তার বিভিন্ন তত্ত্বগুলো এক এক করে দেওয়া রয়েছে। এরপর আসবো ইউনিট 5 এ, যেখানে আমরা দেখব প্রথম যে অ্যাসেসমেন্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ কিভাবে ইন্টেলিজেন্সকে মাপা হয়েছে বা মূল্যায়ন করা হয়েছে তার বিভিন্ন দিক আমরা দেখতে গিয়ে প্রথমত একটু হিস্ট্রি বা ইতিহাস, এই যে অ্যাসেসমেন্ট অফ ইন্টেলিজেন্সের যে একেবারে শুরুর ইতিহাস সেইটা আমরা প্রথমে একটু দেখব। তারপর আস্তে আস্তে বিনে সাইমন স্কেল, দ্য ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট, এইটা দেখব এবং এর বিভিন্ন রিভাইজ স্কেল এর সঙ্গে যে জড়িত, অর্থাৎ যখন এই আইকিউ অ্যাডভেন্ট আবিষ্কৃত হয়েছিল সেই সময় বিভিন্ন টেস্টের কথা দেখব। তাছাড়া আছে ইন্ডিভিজুয়াল টেস্ট। এবার এই টেস্ট বা এই পরীক্ষাগুলো কিরকম ধরনের হয় সেইভাবেও একটা ভাগ করা হয়েছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বা একজনকেই এই পরীক্ষা, তাদের এক একজনের ওপরেই এই পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ স্বতন্ত্র পরীক্ষা, এবং গ্রুপ টেস্ট যেখানে অনেকগুলো বা অনেকজনকে একসাথে সেই পরীক্ষা নেওয়া যায়, এবং ভার্বাল বা নন ভার্বাল, অর্থাৎ যেখানে মুখের বা কথার প্রয়োজন আছে সেটাই হচ্ছে ভার্বাল টেস্ট, অর্থাৎ মৌখিক যে পরীক্ষাগুলো, এবং নন ভার্বাল অর্থাৎ যেগুলো মৌখিক নয়, অর্থাৎ শুধু লেখা যে পরীক্ষা ইত্যাদি, এবং কালচার ফেয়ার টেস্ট, এই ধরনের ভাগে এই পরীক্ষাগুলোকে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখব যে এই হিস্ট্রি অফ অ্যাসেসমেন্ট কি বলে। হিস্ট্রি অফ অ্যাসেসমেন্ট অর্থাৎ এখানে প্রথম যখন ইন্টেলিজেন্স অ্যাসেস করা হয়েছিল সেই সময়কালীন থেকে তার হিস্ট্রিটাকে ধরা হয়, অর্থাৎ যখন আমরা দেখছি বিনে সাইমন প্রথম তিনি এই ইন্টেলিজেন্স কিভাবে মাপা হবে বা মূল্যায়ন করা হবে তিনি আবিষ্কৃত করেছেন। তাহলে এই ইন্টেলিজেন্স যেটা একটা টেম্পোরারি টেস্টিং, এই যে কন্টেম্পোরারি টেম্পোরারি টেস্টিং, সেটা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাবো যে 1838 এ একজন ফরাসি ফিজিশিয়ান, তিনি কিন্তু, তার নাম হচ্ছে ইস্কিউরল, তিনি বলেছেন যে বিভিন্ন অনেক কারণে এই মেন্টাল রিটার্ডেশন, অর্থাৎ এই যে মানসিক ভারসাম্যহীনতা, অনেক কারণে এটা হতে পারে, অর্থাৎ তার লো গ্রেড ইডিওসিটি বলা হচ্ছে, অর্থাৎ নো লঙ্গার ইউজ নাও। আমরা এখন ইডিওসিটি বা ইডিয়েট এই ধরনের শব্দগুলো ব্যবহার করি না, এবং এগুলো কিন্তু যেহেতু আমি হিস্ট্রি বা ইতিহাস বলছি এই মেন্টাল ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্টের জন্য, সেহেতু একদম শুরুতে বলা হতো লো গ্রেড ইডিওসিটি বা ইডিওসি, এবং সেক্ষেত্রে যারা মানসিকভাবে ভারসাম্যহীন তাদের কিন্তু একটা ক্লাসিফিকেশন হিসেবে, তারা যেহেতু সবার মতন কথাবার্তা বলতে পারে না, অর্থাৎ তাদের বুদ্ধির দিকেও কোনো রকম ঘাটতি রয়েছে, সেই সব ব্যক্তিদেরকে এই লো গ্রেড ইডিওসি বলা হয়। এরপর আসছে যে ফ্রেঞ্চ ফিজিশিয়ান সেগুইন, তিনি 1837 এ, যার নামে সেগুইন ফর্মবোর্ড বলে যে পরীক্ষা আছে, যেটা একটি কাঠের বাক্স এবং তাতে বিভিন্ন শেপের আকার দেওয়া আছে, এবং সেই শেপগুলোকে তুলে দেওয়া হয়েছে, এবং যার উপর এই পদ্ধতি বা পরীক্ষা নেওয়া হয় তাকে সেই নির্দিষ্ট শেপ বা আকৃতি মেপে তাকে সেই জায়গা বা ব্লকগুলো বসাতে হয়। এই সেগুইন 1837 এ তিনি এই মেন্টাল রিটার্ডেশন বা এই যে মানসিক ভারসাম্যহীন যে ছাত্ররা বা স্টুডেন্টরা বা শিশুরা, তাদের কিভাবে ট্রেনিং দেওয়া হবে এইটা বার করতে গিয়ে কিছু ট্রেনিং মেথড বা পদ্ধতি তিনি করেছিলেন, এবং কিছু এক্সারসাইজ এবং কিছু সেন্সরি কি করে ডিসক্রিমিনেশন করা হয়, অর্থাৎ তাদের মুভমেন্ট অর্থাৎ মোটর কন্ট্রোল, তারা কিভাবে নিজেদের
কন্ট্রোল করবে সেই জায়গাগুলোকেও খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। এই সেডুইন, তার নামে কিন্তু সেডুইন ফর্মবোর্ড টেস্ট খুবই বিখ্যাত। সেখানে আমি যেটা বললাম, সেই বিভিন্ন স্পেসে ঠিক জায়গার আকৃতি মেপে মেপে সেই জায়গার সেই ব্লকগুলোকে বসাতে হয়, এবং এই টেস্ট কিন্তু আজও খুব ইম্পর্টেন্ট এবং এই টেস্ট খুবই ব্যবহৃত হয়। তারপর আসছে ইংলিশ বায়োলজিস্ট, তিনি স্যার ফ্রান্সিস গ্যালটন। তিনি 1883 তে তিনি বলেছেন যে ইন্ডিভিজুয়াল বা প্রত্যেকের যে যোগ্যতা, সেটাকে আমরা কিভাবে দেখব, কিভাবে মাপবো, তার কাজের মাধ্যমে মাপবো, এবং তার কাজের মাধ্যমে আমরা তার বুদ্ধির দিকটাকেও কিন্তু মূল্যায়ন করতে পারবো। তো এই ডিভাইস বা এই যে স্যার ফ্রান্সিস গ্যালটন, তিনি অনেকগুলো সেন্সরি ডিসক্রিমিনেশন করার জন্য বিভিন্ন গ্যালটন বার বা গ্যালটন হুইসেল ব্যবহার করেছিলেন, এবং তাতে কিন্তু এই যে কাইনেস্থেটিক ডিসক্রিমিনেশন সেটা করা গিয়েছিল। এবং তিনি এই বিশ্বাসে তিনিও বিশ্বাসী ছিলেন যে তিনি জেমস ম্যাককিন ক্যাটল তার এই ওপিনিয়ন গ্যালটনের কিন্তু তুলে ধরেছিলেন পরবর্তীকালে। এবং এই যে বিনে সাইমন স্কেল, আমরা যে খুব এখনো পর্যন্ত আমাদের এই স্কেল ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে প্রথম ইন্টেলিজেন্স টেস্ট। এই ইন্টেলিজেন্স টেস্ট 1904 এ তিনি একজন ফরাসি ছিলেন, এবং ফরাসি গভর্নমেন্ট থেকে তখন বলা হয়েছিল, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, নিযুক্ত করা হয়েছিল, তিনি ছিলেন অ্যালফ্রেড বিনে, এবং তিনি ডেভেলপ করেছিলেন যে প্রথম এই যে স্কেল, যেখানে মানসিকভাবে তার যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি মাপার যে বয়স, সেইটা তিনি আবিষ্কৃত করেছিলেন। এবং তিনি 1905 সালে বিনে এই বিনে সাইমন নামে, এটা খুবই আমরা এখনো পর্যন্ত এই স্কেল ব্যবহৃত করি, এবং বিনে তার হেল্প নিয়েছিলেন থিওডর সাইমনের, এবং তাই দুজনের নাম নিয়ে এই বিনে সাইমন স্কেল পরবর্তীকালে আমরা ব্যবহার করি। এর কিছু এই স্কেলটা কিরকম ছিল সেটা সম্বন্ধে একটু বলি। প্রথমত বলতে গেলে এই স্কেল মোটামুটি 30টা এর প্রবলেম এরিয়া ছিল, যেখানে তার নির্দিষ্ট কিছু ফাংশন আছে, যেমন কিভাবে জাজমেন্ট করবে, কিভাবে কম্প্রিহেনশন করবে, অথবা কিভাবে তার রিজনিং বা মানে বার করবে। তো এই বিনে তিনি বিশ্বাস করতেন যে এর যে ফাংশন গুলো রয়েছে, এগুলোর মধ্যেই কিন্তু আসল ইন্টেলিজেন্সের কম্পোনেন্টস রয়েছে। তারপর এর আইটেম গুলোকে কিছু অ্যারেঞ্জ করা হলো অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ এক থেকে আস্তে আস্তে যতটা বাড়ছে, এইভাবে তার ডিফিকাল্টি লেভেল অনুযায়ী সেটাকে সাজানো হলো, অর্থাৎ সে কতটা সোজা থেকে শক্ত এই পরিমাপে সেটাকে সাজানো হলো এই স্কেলটাকে। এবং সেটা কিন্তু সেই আইটেমগুলো মোটামুটি 50টা নরমাল চিলড্রেন এর ওপর সেই পরীক্ষা নেওয়া হলো, যেখানে তার বয়স সীমা 3 থেকে 11 বছরের মধ্যে, এবং সাম মেন্টালি রিটার্ডেড চিলড্রেন অ্যান্ড সাম অ্যাডাল্টস, তারা কিন্তু এই তাদের ডিফিকাল্টি লেভেল অনুযায়ী কিন্তু এই টেস্টটাকে তৈরি করা হয়েছিল। তারপরে তারা যে স্কেলটা, এই স্কেল অনুযায়ী তাদের যে স্কোরিং, অর্থাৎ তারা কিভাবে সেই প্রবলেমগুলোকে সলভ করেছে, সেই হিসেবে কিন্তু এর কিছু, যদিও পুরোপুরিভাবে সেই স্কেলের কোনো প্রিসাইজ মেথড অর্থাৎ পদ্ধতি পাওয়া যায়নি ক্যালকুলেশনের বা যোগের, ফলে পরবর্তীকালে আবার আমরা দেখব একটা রিভাইজ স্কেল এসেছে, যেখানে আইকিউটা প্রথম আমরা জানতে পারবো, অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্ট। তো 1908 সালে বিনে আর সাইমন তারা রিভাইজ করেছিলেন, এবং 1905 সালের যে স্কেলটা সেটাকে রিভাইজ করা হয়েছিল 1908 সালে, এবং
1905 এ যে স্কেলের যে সমস্ত প্রবলেম গুলো দেখা গিয়েছিল, যেমন বিলো অ্যাভারেজ ইন্টেলিজেন্সটাকে ধরা ঠিক মতো আলাদা করা অসুবিধাজনক বলে মনে হয়েছিল, সেগুলোকে চেঞ্জ করা হয়েছিল এই 1908 রিভাইজ স্কেলে, এবং কিছু সিম্পল বা সোজা আইটেমকে এখানে ড্রপ বা বার করে দিয়ে কিছু সঠিক আইটেমকে এখানে ঢোকানো হয়েছিল। তাহলে এই এই ছিল রিভাইজ স্কেল, এবং এর প্রথম যে কনসেপ্ট ছিল যে মেন্টাল লেভেল অনুযায়ী সেই প্রবলেমগুলোকে সাজানো হয়েছিল, এবং সেটা 300 শিশুদের ওপর এই পরীক্ষা নেওয়া হয়েছিল। তার বয়স সীমা ছিল 3 থেকে 13 বছর, এবং এই বিনে সাইমন অ্যারেঞ্জ করেছিলেন যে আইটেমগুলো, সেগুলো এই বয়স সীমা অনুযায়ী সেগুলোর ডিফিকাল্টি লেভেলগুলো সেইরকম ভাবে বাড়ছিল। তাহলে এই এই প্রত্যেকটা যে আইটেম তার কিন্তু তার নির্দিষ্ট বয়স অনুযায়ী প্রত্যেকটা আইটেমকে সাজানো হয়েছিল। অর্থাৎ 80 থেকে 90% কিন্তু সেই পরীক্ষায় পাস করেছিল, এবং 3 বছরের কিছু বাচ্চারা তাদের 3 বছরের লেভেল অনুযায়ী তারা সেই পরীক্ষায় যে সমস্ত পরীক্ষা বা আইটেম দেওয়া ছিল সেগুলো তারা উত্তীর্ণ করেছিল, এবং এই প্রত্যেকটা আইটেম দেওয়া ছিল মোটামুটি 13 বছরের মধ্যে। অর্থাৎ প্রথমেই যখন বললাম 3 থেকে 13 বছরের মধ্যে শিশুরা কিন্তু এই আইটেমগুলোকে সলভ করতে পারবে। তাহলে তাদের বুদ্ধি অনুযায়ী কিন্তু সেটাকে দেওয়া হয়েছিল, এবং এর স্কোরিং সিস্টেম বা কিভাবে সেটাকে স্কোর করা হবে তাদের বেসাল এজ অনুযায়ী, অর্থাৎ তাদের আসল বয়সের যে সীমা সেটা মেপে বা সেটা মেনেই কিন্তু এই আইটেমগুলোকে সাজানো হয়েছিল, এবং তাদের মেন্টাল লেভেল অর্থাৎ তারা কিভাবে তাদের জ্ঞানের ভান্ডার বা তাদের যোগ্যতা অনুযায়ী সেই প্রত্যেকটা আইটেমকে সাজানো হয়েছিল। এরপর আসি যে মেন্টাল এজ, অর্থাৎ মেন্টাল এজ মানে আমি আগেই বলেছি যে তার মানসিক বয়স, অর্থাৎ তার কতটা যোগ্যতা সেই অনুযায়ী যখন তাকে মাপা হয় সেটাকে মেন্টাল এজ বলা হয়, এবং ক্রোনোলজিক্যাল এজ অর্থাৎ তার বয়স বা তার যে আসল যে ফিজিক্যাল এজ সেটাকে কিন্তু ক্রোনোলজিক্যাল এজ বলা হয়। অর্থাৎ যে 8 বছরের শিশুটির ওপর আমরা পরীক্ষা নিচ্ছি তার মেন্টাল লেভেল কিন্তু যদি 8 বছরের যে আইটেমগুলো সে সবকিছু একেবারে ঠিক করতে পারে, তাহলে ধরা হবে যে সে তার বয়স অনুযায়ী তার আইকিউ অ্যাভারেজ বেরোবে। কিন্তু সে যদি 6 বছরের বাচ্চার যে আইটেম অনুযায়ী যেগুলো সাজানো হয়েছিল, সে যদি সেই 6 বছরের বাচ্চার সেই আইটেমগুলো পারে, তাহলে বোঝা যাবে যে যদিও তার 8 বছরের বয়স, তার ক্রোনোলজিক্যাল বয়স যদি 8 হয়, কিন্তু তার মেন্টাল এজ তখনও কিন্তু 6 বছরের শিশুর মতনই রয়ে গেছে, ইত্যাদি। এইভাবেই কিন্তু আবার দেখব 1911 সালে আবার 3 নম্বর বা থার্ড টাইম এই স্কেল আবার রিভাইজড হয়, এবং টার্নার আর মেরিল তারা কিন্তু আমেরিকান ভার্সন এই বিনে সাইমন টেস্টে তৈরি করেন, এবং তারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 1916 সালে এই ট্রান্সলেশন করে থাকেন, এবং তাদের নাম অনুযায়ী কিন্তু আমরা পরে দেখব যে যেমন স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স স্কেল নামে খুবই বিখ্যাত এই ইন্টেলিজেন্স পরীক্ষা বা পদ্ধতি, এবং টার্মান পরে বলেন যে 100টা এই মাল্টিপ্লাইং বা 100 অর্থাৎ যে ক্রোনোলজিক্যাল মেন্টাল এজের সঙ্গে তিনি বলেন যদি 100কে আমরা গুণ করতে পারি তাহলে ফ্র্যাকশন যেগুলো বেরোবে সেই ফ্র্যাকশনটা আমরা সহজে অ্যাভয়েড করতে পারবো। ফলে তিনি এই 100 দিয়ে গুণ করাটা টার্মান এন্ড মেরিল তিনি যোগ করে দিয়েছিলেন, এবং এই আইকিউ অর্থাৎ মেন্টাল এজ বাই দ্য ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100 এটা কিন্তু 100টা টার্মান এন্ড মেরিল
যোগ করেছিলেন। এবার দেখব যে এই যে টেস্ট, এই যে বিনেস ইন্টেলিজেন্সের এর কিন্তু কি কি টেস্ট আছে। এক আছে ইন্ডিভিজুয়াল আর গ্রুপ টেস্ট, অর্থাৎ একজনের উপর এই টেস্ট নেওয়া হচ্ছে যখন, তখন সেটা ইন্ডিভিজুয়াল টেস্ট, যখন গ্রুপের মধ্যে নেওয়া হচ্ছে তখন সেটা গ্রুপ টেস্ট, এবং যখন সেটা নন ভার্বাল অর্থাৎ শুধু পেপার পেন্সিল টেস্ট হলে সেটাকে নন ভার্বাল টেস্ট বলা হয়, বা মৌখিক পরীক্ষা হলে সেটাকে ভার্বাল টেস্ট বলা হয়। তাহলে আমরা এই বিনে সাইমনের রিভাইজড এডিশন গুলো পরপর দেখলাম কিভাবে 3 বার রিভাইজড হয়েছে, এবং আইকিউ এই যে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100 এটাই বা কিভাবে বোঝানো হয়েছে, এবং এই কি কি টেস্ট আছে, তার কি কি ভাগ আছে, যেমন পারফরম্যান্স টেস্ট, ভার্বাল নন ভার্বাল, আর ইন্ডিভিজুয়াল আর গ্রুপ টেস্ট, এই কতগুলো ভাগে যে এই ইন্টেলিজেন্স টেস্টটাকে ভাগ করা হয়েছে সেগুলো আমরা দেখলাম। এরপর আসবো যে বিভিন্ন টাইপস যেটা দেখলাম, যেমন ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট কিন্তু মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আমি কিভাবে এই টেস্টটা অ্যাডমিনিস্টার করব, কিভাবে টেস্টটা আমি নেব, সেটার অনুযায়ীও কিন্তু দুভাগে ভাগ করা যায় এই টেস্ট বা ইন্টেলিজেন্সের এই যে মূল্যায়নের দিকগুলো। এক হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপ, আরেক হচ্ছে ইন্টেলিজেন্স টেস্ট অর্থাৎ ভার্বাল, নন ভার্বাল আর পারফরম্যান্স টেস্ট। এই হলো টাইপস অফ ইন্টেলিজেন্স টেস্ট। এরপর এই যে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, অনেক রকমের রয়েছে, সেইটা আমরা জানবো। অর্থাৎ এই যে প্রথম এটা 3 ভাগে আমরা বেশিরভাগই আমরা দেখব যে 3টে ভাগে এটা ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে এটা শিক্ষাগত জায়গায় বা শিক্ষার যখন কোনো ব্যক্তিকে পড়ানোর জন্য নিযুক্ত করা হচ্ছে, অথবা কোনো ছাত্রছাত্রীকে কোনো নির্দিষ্ট ক্লাসে বা শ্রেণীতে নেওয়ার জন্য যে পরীক্ষা নেওয়া হয়, সেখানে এই ধরনের টেস্ট খুবই ব্যবহৃত হয়। কেন না তার আইকিউ সম্বন্ধে একটা ধারণা খুবই প্রয়োজন। তাছাড়া যখন এই অ্যাডোলেসেন্স, নরমাল অ্যাডোলেসেন্স বা যে প্রাপ্তবয়স্ক যে ব্যক্তিরা, তাদের কোনো অকুপেশন বা কাজের জায়গায় যখন তাদের নিযুক্ত করা হয়, অথবা কাউন্সিলিং এর জন্য, অথবা কোনো পার্সোনাল যদি সিলেকশন হয়, বা তাকে যদি কোনো কাজের জায়গায় নেওয়া হয়, তখনও কিন্তু তাদের আইকিউ লেভেলটা অবশ্যই প্রয়োজন। তারপর আসছে কোনো ক্লিনিক্যাল সেটিং এ, অর্থাৎ তার যদি কোনো রকম সামাজিক বা যা পার্সোনাল কোনো রকম প্রবলেম বা মানসিক কোনো রকম প্রবলেম যদি আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই তার ক্লিনিক্যাল সেটিং এর জন্য এই আইকিউ টেস্ট, এবং আইকিউ টেস্টটা তার রেঞ্জ কতটা এসেছে সেটা অবশ্যই দেখে নেওয়াটা দরকার। তারপর আমরা এই প্রপার্টিজ অফ কিছু গুড টেস্ট দেখব, অর্থাৎ ভালো টেস্ট হতে গেলে কি কি জিনিসের প্রয়োজন সেটা খুবই জরুরি। সেটা হচ্ছে যে টেস্টটার 3টে জিনিস আমাদের দেখতে হবে। এক হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজেশন, রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি। তো স্ট্যান্ডার্ডাইজেশন মানে হচ্ছে কি, যে সেই টেস্টটা কতটা যোগ্য কিনা, অর্থাৎ সেটাকে আমরা নির্ভর করতে পারি কিনা তার উপর, অর্থাৎ পরবর্তী আগে সেই টেস্ট কারোর উপর নেওয়া হয়েছে কিনা, বা সেই টেস্টের কি কি ফল সেগুলো সম্বন্ধে আমরা অভিহিত আছি কিনা ইত্যাদি, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশন। তারপর আসছে যে যেটাকে আমরা বাংলায় বলি প্রমিতকরণ, অর্থাৎ যে স্ট্যান্ডার্ডাইজেশন, তারপর রিলায়েবিলিটি মানে নির্ভরযোগ্য আমরা সেই টেস্টটার উপর কিনা, অর্থাৎ আমরা যে জিনিসটা চাইছি, ইন্টেলিজেন্সের যে জিনিসটা দেখতে চাইছি, সেই ব্যক্তির উপর সেটা সম্পূর্ণ আমরা সঠিকভাবে পাবো কিনা, এবং বৈধতা তো অবশ্যই ভ্যালিড কিনা, সেটা ভ্যালিডিটি। তাহলে এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস হচ্ছে নর্ম, অর্থাৎ নিয়ম। কোনো সঠিক
নিয়ম যদি সেই টেস্টের থাকে, মানে সেই টেস্টের কিন্তু কোনো নিয়ম পরবর্তীকালে পাল্টানো যায় না। অর্থাৎ প্রথমে অ্যাডমিনিস্ট্রেট করা হয়েছে সেই টেস্ট এবং সেই টেস্টের নিয়ম অনুযায়ী কিন্তু পরবর্তীকালে বারবার সেই টেস্ট নেওয়া হয়। তাহলে সেই নিয়মটা কিন্তু প্রত্যেকবারই যেন একই হতে হবে, তবেই সেই টেস্ট কিন্তু ভালো টেস্ট হিসেবে বিবেচিত হবে। তারপর এই প্রপার্টির মধ্যে আমরা দেখলাম তাহলে এই তিনটে জিনিস খুব জরুরি, একটা ভালো টেস্ট হতে গেলে এই তিনটে জিনিসের খুবই গুরুদায়িত্ব রয়েছে। তারপর আসবো ইন্ডিভিজুয়াল টেস্ট, অর্থাৎ যখন আমরা স্বতন্ত্রভাবে কোনো ব্যক্তিকে তার ইন্টেলিজেন্স বা তার বুদ্ধি মাপতে বা মাপি বা মাপার চেষ্টা করি, সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট। সেখানে আমরা দেখব যে এই ইন্ডিভিজুয়াল টেস্ট আর গ্রুপ টেস্ট এই দুটো মেন ভাগে কিন্তু এই টেস্টকে ভাগ করা যায়। তাহলে এই স্ট্যানফোর্ড বিনে স্কেল অফ ইন্টেলিজেন্স যেটা আমরা দেখলাম, যেটা 1905 সালে প্রথম, দ্বিতীয়ত 1908 সালে এবং তৃতীয়ত 1911 সালে যেটা আবার রিভাইজড হয়েছিল এবং তার ট্রান্সলেশন হয়েছিল বাই টারম্যান। টারম্যান 1916 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তিনি এটা ট্রান্সলেশন করেছিলেন এবং এই যে আমেরিকান ভার্সন তার মধ্যে কিন্তু কিছু সামান্য কিছু রিভিশনও করা হয়েছিল। তাহলে এই যে পুরো স্কেলটা তার যে রিস্ট্যান্ডার্ডাইজড করা হয়েছিল এবং আমেরিকান স্যাম্পলের উপরে 1000 বা 1000টা শিশুর উপরে সেই পরীক্ষা নেওয়া হয়েছিল এবং 400 প্রাপ্তবয়স্ক মানুষের উপরেও এই পরীক্ষা নেওয়া হয়েছিল এবং এর পঞ্চমতম যে ভার্সন, যেটা স্ট্যানফোর্ড বিনে বা SB5 নামে খুবই পরিচিত, সেটা কিন্তু 2003 সালে সেটা রিলিজ হয়েছিল, সেটা বেরিয়েছিল এবং তার কিছু অল্প অল্প কিছু মেজর চেঞ্জেস রয়েছে বা কিছু সেটাকে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ সেই পরিবর্তনগুলো আমি একেবারে ইয়ার হিসেবে বলবো। প্রথম বলবো 1905 সালে সেই টেস্ট বা অথর ছিলেন বিনে অ্যান্ড সাইমন, তারা তাদের কমেন্ট অনুযায়ী বা ডেভেলপমেন্ট অনুযায়ী তাদের 30টা আইটেম ছিল তাদের পরীক্ষার মধ্যে। তারপর 1908 সালে বিনে সাইমন কিন্তু আবার ইন্ট্রোডিউস করেছিলেন তাদের মেন্টাল এজ কনসেপ্ট, অর্থাৎ মেন্টাল এজ সম্বন্ধে যে যে ইন্ট্রোডাকশন বা যা কিছু তারা কিন্তু এই 1908 সালে সেটা রিভিশনের মাধ্যমে আমাদের দেখিয়েছেন। তারপর 1911 সালে বিনে সাইমন সেটাকে আরো এক্সপ্যান্ড করেছিলেন। কেন না, এরপর তারা এই অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য এই স্কেল তৈরি করেন। তারপর 1916 সালে স্ট্যানফোর্ড বিনে যে আবার টারম্যান এন্ড মেরিল তারা কিন্তু এই যে আইকিউর যে কনসেপ্ট, অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্টের যে কনসেপ্ট, সেটা কিন্তু তারা 1916 সালে এনেছেন। তারপর 1937 সালে এই স্ট্যানফোর্ড বিনে 2 নামক টারম্যান এন্ড মেরিল তারা তাদের এই টেস্টে মোটামুটি প্রথম ইউজ হয়েছিল প্যারালাল ফর্ম, অর্থাৎ যে এল এন্ড এম প্যারালাল মানে সমান্তরাল। এই যে সমান্তরাল ভাবে যে ফর্ম তৈরি হয়েছিল যেটাকে ক্যাপিটাল এল এম বলা হয়, সেই 1937 সালে সেটা কিন্তু এই টারম্যান এন্ড মেরিল অর্থাৎ স্ট্যানফোর্ড বিনে 2 নামে সেটা বিখ্যাত। তারপর 1960 সালে আবার স্ট্যানফোর্ড বিনে 3 বা টারম্যান এন্ড মেরিল, সেখানে মডার্ন কিছু আইটেম অ্যানালিসিসের পদ্ধতি সেখানে ব্যবহৃত করা হয়েছে এবং এই 1972 সালে সেই স্ট্যানফোর্ড বিনে 3 বা থর্নডাইক যেহেতু তার কিছু তথ্য এখানে দিয়েছিলেন, তাই এখানে থর্নডাইকের নামও স্ট্যানফোর্ড বিনে 3 তে বলা হয় এবং এটাকে SB3 সেটাকে আবার রিস্ট্যান্ডার্ডাইজ করা হয়। কবে না, তার
বিভিন্ন রিস্ট্যান্ডার্ডাইজ করার জন্য, অর্থাৎ 2100 মানুষের উপরে সেই পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপর 1986 এ স্ট্যানফোর্ড বিনে 4 নামে সেটা আবার রিভাইজড হয়েছিল বা আবার কিছু তার চেঞ্জ হয়েছিল, এবং সেটা থর্নডাইক, হেজেন আর স্যাটলার তারা তিনজনে কিন্তু তাদের গুরুত্বপূর্ণ আইডিয়াস গুলো এখানে দিয়েছিলেন বলে তাদের নামও এখানে বলা হয়। এই এতে কি কি ছিল, তাদের কন্টেন্টে ছিল, পুরোটা কভার করেছিল যে কি কি তাদের 15টা ছোট ছোট সাব টেস্ট তারা দিয়েছিলেন, অর্থাৎ সেখানে 15 বার সেই সাব টেস্টে সেই টেস্টটাকে পুরোটাকে ভাগ করা হয়েছিল। এবং একেবারে শেষে 2003 তে এই স্ট্যানফোর্ড বিনে 5 রয়েড নামক এটা তার যে ইনফরমেশন আমরা এখানে পাই, এখানে 5টা ফ্যাক্টর রয়েছে ইন্টেলিজেন্সে, সেই 5 ফ্যাক্টরে কিন্তু এই বিনে সাইমন স্কেলটাকে ভাগ করা হয়। তাহলে আমরা প্রত্যেকটা বয়স বা প্রত্যেকটা বছর হিসেবে আমরা দেখলাম যে কতবার এটা রিভিশন করা হয়েছে, এবং একেবারে শেষে 2003 সালে এই স্ট্যানফোর্ড বিনে 5 নম্বর রয়েডের যে রিভিশন, সেখানে 5 ফ্যাক্টরি ইন্টেলিজেন্সকে ভাগ করা হয়েছে। এবার এই SB5 মডেল অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ এই যে একেবারে শেষে যে মডেল আমরা দেখলাম, সেই মডেলটা সম্বন্ধে অল্প কিছুটা বলা দরকার, কারণ সেটাই একেবারে লেটেস্ট বা মডার্ন যে রিভিশন বা 5তম এডিশন হিসেবে সেটাকে ধরা হয়। তো ইন্টেলিজেন্স, এখানে ইন্টেলিজেন্সের কটা আইটেম রয়েছে বা কটা সাবটেস্ট রয়েছে, সেটা হচ্ছে 10টা। আর এখানে তাদের কি কি কগনিটিভ এবিলিটিস মাপার জন্য 10টা সাবটেস্ট তৈরি করা হয়েছে, এবং 5টা কগনিটিভ ফ্যাক্টরকে গুরুত্ব দেওয়া হয়েছে। কি কি? এক হচ্ছে ফ্লুইড রিজনিং, দ্বিতীয়ত হচ্ছে জ্ঞান বা নলেজ, তৃতীয়ত হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং অর্থাৎ পরিমাণগত যে মান সেটা, চতুর্থ হচ্ছে ধরতে গেলে যে স্মৃতিশক্তির প্রয়োজন, সামান্যটুকু স্মৃতিশক্তির প্রয়োজন সেইটা। তাহলে আমরা দেখছি এখানে 5 ভাগে বা 5টা কগনিটিভ ফ্যাক্টরে এই SB5 মডেলকে ভাগ করা হয়েছে। তাছাড়া এর আর্লিয়ার যে এর আগের যে ভার্সন গুলো রয়েছে, রিভাইজ ভার্সন, যেমন স্ট্যানফোর্ড বিনে, সেখানে যে এই আইকিউ ব্যাপারটা যখন উল্লেখ ছিল, তার মধ্যে এই SB5 এ কিন্তু আইকিউ স্কোরের পুরো স্কোরটা, অর্থাৎ আইকিউ, ভার্বাল আইকিউ, নন ভার্বাল আইকিউ, এই সমস্ত হিসেবে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। 5টা তার স্কোর বেরোবে বা 5টা ফ্যাক্টরের স্কোর বেরোবে, এবং তাদের মিন এবং এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হবে, এবং তার আইকিউ ফ্যাক্টর স্কোর গুলোকে পরবর্তীকালে আমরা দেখতে পাবো। এবং এর 100টা সেট আছে, এবং 15টা আলাদা আলাদা ভাবে এটা ভাগ করা হয়েছে। তাহলে এই SB5 কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট, এবং সেখানে যে শিশুদের উপর এটা নেওয়া হয়েছে মোটামুটি 2 বছর থেকে অ্যাডাল্ট পর্যন্ত, এমনকি 85 ইয়ার্স পর্যন্ত এর আলাদা আলাদা ভাবে বয়সের জন্য ভাগ করা হয়েছে এই টেস্টগুলোকে। তাছাড়া যে স্কেল, যে দ্য স্কেল হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, কেন না 4800 ব্যক্তির উপর ইউনাইটেড স্টেটসে, এবং বিভিন্ন জেন্ডার, তাদের আলাদা আলাদা এথনিক, তাদের রিজিওনাল, এবং তাদের শিক্ষাগত জায়গার যে পার্থক্য, সেই পার্থক্য দেখে 2000 সেন্সাসে কিন্তু এইগুলোকে ব্যবহার করা হয়েছে, এবং তার রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি অত্যন্ত স্ট্রং বা খুবই তার রিলায়েবিলিটি, খুবই ভ্যালিডিটি বেশি, অর্থাৎ এই টেস্ট খুব সূক্ষ্মভাবে যে পরিমাণ করে দেয়, এবং তার রিলায়েবিলিটি ভ্যালিডিটি যদি বেশি হয়, তার 90% তার যে সাবটেস্ট গুলো
সেগুলো কিন্তু মোটামুটি 0.7 টু 0.85 এই রেঞ্জের মধ্যে থাকে। এবং এটা বলেছেন রয়েড, অর্থাৎ তিনি ছিলেন স্ট্যানফোর্ড বিনে 5-এর যে ডিভিশনের তিনিও ছিলেন সেই ডিভিশন করার মধ্যে, এবং তিনি কিন্তু এটাকে 2002-তে তিনি অ্যাড করেন বা যোগ করেন। এরপর আসছে ভেসলার স্কেল। এতক্ষণ আমরা বিনে সাইমন স্কেল সম্বন্ধে আমরা দেখলাম, এবার ভেসলার স্কেল দেখব। যে ডেভিড ভেসলার তিনি এই ডেভেলপ করেছিলেন 3টে স্কেল। এক হচ্ছে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টদের উপরে যে টেস্ট, তারপর হচ্ছে যারা স্কুলে যায় যে শিশুরা, স্কুল এজ চিলড্রেন, এবং যারা স্কুলে এখনো পাওয়া যায়নি প্রি স্কুল চিলড্রেন, তাদের এই 3টে ভাগে কিন্তু এই ভেসলার স্কেলকে ভাগ করা হয়েছিল। এই স্কেল মোটামুটি কি কি জিনিস মাপে? এক হচ্ছে যে জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ তার একেবারে যেটা ইন্টেলিজেন্সের প্রয়োজন বা যে বুদ্ধিমত্তার প্রয়োজন সেই জেনারেল ইন্টেলিজেন্স, এবং যেটা মোটামুটি সকলের ক্ষেত্রে একই থাকে। এবং ভেসলার তিনি দেখেছেন যে যাদের কোনো রকম ব্রেন ড্যামেজ বা কোনো রকম সাইকোটিক কোনো রকম প্রবলেম যদি তাদের মস্তিষ্কের বা ব্যবহারিক দিক থেকে কোনো রকম অসুবিধে বা ইমোশনাল যদি আবেগ, তারা হয়তো তাদের কোনো ডিফিকাল্টি লেভেল রয়েছে, তাদের এই ধরনের ইন্টেলিজেন্স টেস্টে সম্পূর্ণ ভালোভাবে বোঝা যায় যে কোন জায়গায় তাদের অসুবিধে। তারপর এই ইন্টেলিজেন্স টেস্ট কিন্তু ভেসলার যে স্কেল তিনি বার করেছিলেন, এটার বিভিন্ন আলাদা আলাদা দিকে কিন্তু তিনি দেখিয়েছেন যে তার বিভিন্ন সাব টেস্টের মাধ্যমে যে কিভাবে তার সাইকিয়াট্রিক কন্ডিশন গুলো আলাদা আলাদা ভাবে আমরা ধরতে পারব। তাহলে এই অনেকগুলো এর সাব টেস্ট আছে, এবং এর ভার্বাল আছে, ভার্বাল কিছু টেস্টও আছে, আবার কিছু নন ভার্বাল টেস্টও আছে যেগুলোর জন্য মৌখিক পরীক্ষা যেগুলো নয়, অর্থাৎ লিখিত পরীক্ষাও আছে ইত্যাদি। তারপর আসছে এই ভেসলার স্কেলে কিন্তু আমরা দেখব যে স্কেল এটা মেজার করছে ইন্টেলিজেন্সের, যে প্রাপ্তবয়স্কদের যে তাদের ইন্টেলিজেন্স অর্থাৎ তাদের বুদ্ধি যদি মূল্যায়ন করার চেষ্টা করি, তাহলে আমরা এই টেস্ট সহজেই তাদের উপর অ্যাডমিনিস্টার করে সেটা বার করতে পারবো, এবং তার স্কোরটা খুবই সহজভাবেই করতে পারবো। এর রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি খুবই ভালো। এবং তিনি বলেছেন বা রিয়েলাইজ করেছেন যে স্ট্যানফোর্ড বিনেটে যেমন যে যে টেস্ট আইটেম গুলো রয়েছে সেগুলো হচ্ছে শুধুমাত্র যে অ্যাডাল্টের ওপর এমন নয়, তাছাড়া কিছু ম্যানিপুলেশন বা কিছু চেঞ্জ করা হয়েছে ওয়ার্ডের, যেগুলো কিন্তু খুব বেশি এমফেসিস তার উপরে দেওয়া হয়েছে, যেটা স্ট্যানফোর্ড বিনেটে। তাছাড়া কিছু তাড়াতাড়ি অর্থাৎ স্পিড অর্থাৎ সময়কালীন এই সময়ের মধ্যেই সেই পরীক্ষাটা শেষ করতে হবে, এ ধরনের কিছু পারফরমেন্স বা কাজ কিন্তু তার উপরে জোর দেওয়া হয়নি, বা অ্যাকিউরেট সময়ের মধ্যে যদি সেই ব্যক্তি বেশি সময় নেয় সেই পরীক্ষা করতে, সেই সময়টাকে কিন্তু স্ট্যানফোর্ড বিনেটে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তাছাড়া এই মেন্টাল এজের যে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে সেগুলো কিন্তু অ্যাডাল্ট টেস্টিং এর সময় সেগুলো কিন্তু রেলিভেন্ট বা ঠিকভাবে সেগুলোকে দেওয়া হয়নি। তারপর এই শর্টকামিং গুলো দেখে এই যে বিনে সাইমনের টেস্টের যে যে ভুলভ্রান্তি বা ক্রিটিক্যাল কিছু জায়গাগুলো দেখে ভেসলার তিনি বার করলেন যে ভেসলার বেলভিউ ইন্টেলিজেন্স স্কেল, বা এই স্কেলে তাহলে কি কি জিনিস রইল? প্রথম হচ্ছে যে এটা কিন্তু একেবারেই প্রাপ্তবয়স্কদের জন্য, অর্থাৎ এটা স্পেসিফিক্যালি অ্যাডাল্টের জন্য এই টেস্ট তৈরি হলো। তারপর এখানে দ্বিতীয়ত হচ্ছে এর কিছু পারফরমেন্স টেস্ট আছে, যেটা কিন্তু
ভার্বাল ব্যালেন্স আইটেমকে করে রেখেছে। তাহলে আইটেমগুলো কিন্তু একেবারে ব্যালেন্সড করা হয়েছে তাদের পারফরম্যান্সের উপরে, লেভেলের উপরে। দ্বিতীয়ত হচ্ছে এখানে রিডিউস হচ্ছে দ্য এমফাসিস করা হয়েছে স্পিড অফ দ্য পারফরম্যান্স, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সেই কাজটা বা সেই আইটেমগুলোকে সলভ করতে হবে। সেই সময় পেরিয়ে গেলে কিন্তু সে কিন্তু সেই পুরো স্কোর পাবে না। তারপর আসছে রিপ্লেসমেন্টাল এজ, যেটা কিন্তু আইকিউর সাথে ডিভিয়েট করছে বা আলাদা করছে। তাহলে এই চারটে দিককে তিনি গুরুত্ব দিয়েছেন এই বেশলার্স বেলভিউ ইন্টেলিজেন্স স্কেলে, যেটা কিন্তু বিনে সাইমনে অনেকটাই ছিল না। এরপর এই যে ডিভিয়েশন করা হয়েছে আইকিউ, অর্থাৎ যে ইন্টেলেকচুয়াল যে লেভেল আর মানুষের যে ইন্টেলেকচুয়াল লেভেলের সঙ্গে তার যে কাজের যে যোগ, সেটা খুব সুন্দরভাবে বেশলার তার আইটেমের মধ্যে আমাদের তুলে ধরেছেন। এখানে বলেছেন যে ওই যে যেটা আগে আমরা পড়েছি আইকিউ অর্থাৎ মেন্টাল এজ বাই দ্য ক্রোনোলজিক্যাল এজ, তিনি প্রথম বেশলার তিনি এটা ইনভেন্ট করেছিলেন। যে নিউ এজ রিলেটিভ ফর্মুলা তিনি একটা দিয়েছেন, সেই ফর্মুলা হচ্ছে যে আইকিউ হচ্ছে অ্যাটেন্ড অর অ্যাকচুয়াল স্কোর বা একেবারে সঠিক স্কোর যেটা সেই ব্যক্তি করেছে, এবং বাই দ্য এক্সপেক্টেড মিন, অর্থাৎ যেটা তার কাছ থেকে যতটা আশা করা যায় তার যে মিন স্কোর অফ এজ, অর্থাৎ সেই ব্যক্তির একই বয়সী যে অন্য শিশুরা রয়েছে বা ব্যক্তি রয়েছেন তাদের অ্যাভারেজ করে, তাদের মিন বার করে, তাদের পারফরমেন্স বা একাডেমিক বা যে পারফরমেন্স গুলো এখানে টেস্টের মধ্যে রয়েছে সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আইকিউটা একটু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ দ্য অ্যাটেন্ড অর অ্যাকচুয়াল স্কোর বাই দ্য এক্সপেক্টেড মিন স্কোর ফর এজ। এখানে কিন্তু এই আইকিউ সঙ্গে বিনে সাইমনের আইকিউর যে ডিফারেন্স বা পার্থক্য। তাহলে এই নতুন ফর্মুলাতে বেশলার বলেছেন যে আইকিউ কিন্তু কনস্ট্যান্ট বা আইকিউ কিন্তু একেবারে এক, এবং যে নরমাল এজের অনুযায়ী প্রত্যেকের আইকিউ একেবারে ঠিক করা আছে, এবং তাদের ইন্টেলেকচুয়াল কিন্তু এবিলিটিটা কিন্তু সেটা কম বেশি হতে পারে, কিন্তু আইকিউটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। আর এর অ্যাজাম্পশন হচ্ছে কি যে এই আইকিউ কনস্ট্যান্সিটা কি কার বেসিসে রয়েছে, এই বেশলার স্কেলে এটা দেখানো হয়েছে, এবং 1955 সালে এই বেশলার বেলভিউ রিভাইজ করেছিলেন এই বেশলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল নামে, যেটাকে WAIS হিসেবে খুবই বিখ্যাত এবং নামকরা। এই যে কিছু নির্দিষ্ট বেসিক প্যাটার্ন আছে যেটা বা পদ্ধতি আছে, যেখানে এই বেশলার 1949-এ তিনি প্রিপেয়ার করেছিলেন বেশলার্স ইন্টেলিজেন্স স্কেল, যেটা কিন্তু শিশুদের উপর নেওয়া হয়েছিল বলে এটাকে বিস বলা হয়, অর্থাৎ বেশলার W ইন্টেলিজেন্স IS অর্থাৎ স্কেল এবং C অর্থাৎ চিলড্রেন। তাহলে এর মানে হচ্ছে এখানে তিনি 6 থেকে 16 বছর এই যে বয়স সীমা এর মধ্যে এই টেস্টটাকে আবদ্ধ রেখেছিলেন এবং নাম দিয়েছিলেন WISC। এর মধ্যে আইটেম কি ছিল, এর মধ্যে আইটেম অনেকগুলোই ছিল, এবং সেই অ্যাডাল্ট স্কেলটাকে তিনি সম্পূর্ণ আলাদা করেছিলেন, এবং 1967-এ তিনি প্রি স্কুল, যারা স্কুলে ভর্তি হয়নি যে শিশুরা, স্কুলে ভর্তি হবার বা বিদ্যালয়ে ঢোকার আগে যে বয়স সীমা, তাদের জন্য যে স্কেল তৈরি করেছিলেন তার নাম দিয়েছিলেন প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স, এবং WPSI নামে সেটা খুব বিখ্যাত। এবং এটা কিন্তু ডাউনওয়ার্ড এক্সটেনশন হয়েছিল এই বিস্কের, অর্থাৎ বিস্কের যে বয়স সীমা
এটা তারও নিচে যে বাচ্চারা রয়েছে প্রি স্কুল যে শিশুরা, তাদের জন্য এই পার্টিকুলার এই টেস্ট নেওয়া হয়েছিল, তৈরি করা হয়েছিল। এবং তার এই আরেকটি টেস্ট করা হয়েছিল 2 বছর, এর বয়স সীমা কি ছিল না 2 থেকে 6 মাস থেকে একেবারে 7 মাস, এই যে বয়স সীমা তাদের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয়েছিল। তাহলে আমরা দেখতে পাবো যে এই বেশলার স্কেল কিন্তু একেবারে বয়স অনুযায়ী কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। এবং খুবই এটা ইম্পর্টেন্ট, এবং বিনে সাইমন স্কেলে যা যা ঘাটতি দেখা গিয়েছিল সেটা কিন্তু বেশলার স্যাডার স্কেলে সেটা কিন্তু অনেকটাই রিভাইজড এডিশনে এই স্কেল আমাদের কাছে এসেছে। তারপরে এখানে কিছু নির্দিষ্ট ফর্ম আছে বা কন্টেন্ট আছে। এই বেশলার 1949 এ এই বেশলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, যেটাকে বিস্ক বললাম, সেটাকে তিনি এনেছিলেন, এবং সেটা 6 থেকে 16 বছর যে বয়স সীমা তাদের জন্য, তাই সেই বাচ্চাদের জন্য তিনি এটা করেছিলেন। এবং এর কিছু নির্দিষ্ট আইটেম ছিল, এবং অ্যাডাল্ট স্কেলের কিন্তু সম্পূর্ণ আলাদা যে আইটেম তিনি তৈরি করেছিলেন। এবং এর অ্যাডিশনে কিছু তাদের বেশলার্স ফ্যামিলি 1967 এ তারা কিন্তু এই বেশলার্স প্রি স্কুল বা প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স হিসেবে, যেটা WPPSI নামে বিখ্যাত, এই যে বিস্কের এই পদ্ধতি বা এই টেস্ট তারা আবিষ্কার করেছিলেন। এবং এর মোটামুটি 4 থেকে 6 এই যে রেঞ্জটা ছিল, এবং 2 বছর 6 মাস থেকে 7 মাস আমরা যেটা দেখলাম তাদের এই সময়সীমা। এবং এই বেশলার স্কেল কিন্তু মোটামুটি ভার্বাল বা পারফরম্যান্স হিসেবে সাব টেস্ট আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এর সাব টেস্ট গুলো কিন্তু দেখব কোর টেস্ট বা একেবারে প্রধান টেস্ট, অর্থাৎ ফুল স্কেল বা আইকিউ, যেটাকে FSIQ বলা হয়, সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ভার্বাল আইকিউ বা VIQ, আরেক হচ্ছে পারফরম্যান্স আইকিউ অর্থাৎ PIQ। এবার ভার্বাল আইকিউ কেও আবার দুভাগে ভাগ করা হয়েছে, যেমন ভার্বাল কম্প্রিহেনশন ইন্ডেক্স, যেটাকে VCI বলা হয়, এবং যে ওয়ার্কিং মেমরি বা ইন্ডেক্স, যেটাকে VMI বলা হয়। এবার ওইদিকে যদি দেখি পারফরম্যান্সের নিচে, মানে পারফরম্যান্স আইকিউ এর নিচে এটাকে দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে যে পারসেপচুয়াল অর্গানাইজেশন, আরেক হচ্ছে প্রসেসিং স্পিড ইন্ডেক্স, অর্থাৎ সে কত তাড়াতাড়ি কাজটা করতে পারছে, সেটাকে PSI বলা হয়, এবং পারসেপচুয়াল অর্গানাইজেশন ইন্ডেক্সকে POI বলা হয়। এরপর এই ভার্বাল কম্প্রিহেনশনের নিচে দেখব কি কি জিনিস রয়েছে। প্রথমত আসছে ভোকাবুলারি, তারপর আসছে সিমিলারিটি, সে একই রকম কিভাবে এটার সাথে এটা ম্যাচ করতে পারছে, তাছাড়া ইনফরমেশন, সে কতটা তথ্য দিতে পারছে, তাছাড়া কম্প্রিহেনশন স্কিল, তারপর আসছে ওয়ার্কিং মেমোরির মধ্যে কি কি রয়েছে, সে কিছু গণিত দেওয়া রয়েছে, সেই গণিতগুলো তাকে করতে হচ্ছে, তাছাড়া কিছু ডিজিট স্প্যান দেওয়া আছে, সেই ডিজিট স্প্যান গুলোকে সলভ করতে হচ্ছে, তাছাড়া কিছু লেটার বা নাম্বার দেওয়া হচ্ছে জাম্বল ফর্মে, সেগুলোকে ঠিক করতে হচ্ছে, তাছাড়া সিকোয়েন্সিং করতে হচ্ছে, কোনটার পরে কোনটা আসবে সঠিক এই পরপর যে সিকোয়েন্স সেগুলো সাজাতে হচ্ছে। তাছাড়া এই পারসেপচুয়াল অর্গানাইজেশনে কিন্তু কি কি রয়েছে, প্রথমত রয়েছে ছবি বা পিকচার কমপ্লিশন, একটা ছবিকে পাজেলের মতো ভাগ করে দেওয়া হয়েছে, এবং সেটাকে ছবিটা দেখে সম্পূর্ণ ছবিটা সেই পাজেলটাকে দেখে দেখে তৈরি করতে হচ্ছে। তাছাড়া আছে ব্লক ডিজাইন, ছোট ছোট কাঠের বাক্সর মতো রং করা কিছু ব্লক তৈরি করা দেওয়া হয়েছে, সেই ব্লকগুলোকে সাজিয়ে ডিজাইন তৈরি করা। তারপর আসছে ম্যাট্রিক্স রিজনিং, কিভাবে বুদ্ধি দিয়ে সেই ম্যাট্রিক্স গুলোকে সাজানো, এবং প্রসেসিং স্পিড ইন্ডেক্সের মধ্যে রয়েছে ডিজিট সিম্বলস স্পোর্টিং,
আর রয়েছে যে সিম্বল সার্চ, অর্থাৎ কোন সিম্বলটা আমরা সঠিক ওই জায়গায় ঠিক কিনা জায়গায় বসাতে পারবো কিনা, সেই খুঁজে সঠিক জিনিসটাকে বার করে ঠিক জায়গা মতো বসানো, সেটাও হচ্ছে এই প্রসেসিং স্পিডের একটা আলাদা দিক। তাহলে এই ভেসলার স্কেলে যে সমস্ত, আজকে আমরা এই পর্যন্তই রাখি। ভেসলার স্কেলের পর থেকে আমরা পরবর্তী দিন শুরু করব।